আসসালামু আলাইকুম। আমি কান্তারা খান, ফ্যাকাল্টি মেম্বার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যান্ড বোর্ড মেম্বার সুচিন্তা ফাউন্ডেশন। আজকে মডারেটর হিসেবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য আর্থ সোসাইটির আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশের ডাইভার্সিটি ফর পিস প্ল্যাটফর্মের সহযোগিতায় অনুষ্ঠিত ডাইভার্সিটি টক প্রোগ্রামে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি যে সারা বিশ্ব, বাংলাদেশেও ডাইভার্সিটি বিগত কয়েক মাস ধরে কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজের প্রায় প্রতিটি মানুষই আজ এই মহামারীর কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। আজকে মডারেটর হিসেবে মহামারী এই ভাইরাসের প্রতিরোধে আমাদের সকলেরই মাঝে বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের অস্বাভাবিক ডাইভার্সিটি ফর পিস আমাদের নানা প্রান্তিক জনগোষ্ঠী মহামারী এই ভাইরাসের কারণে প্রতিদিনই বিভিন্ন অসমতা, আমরা জানি যে সারা প্রতিবন্ধকতা বাংলাদেশেও ডাইভার্সিটি বিগত কয়েক মাস ধরে নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন। কোভিড-19 প্রতিরোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আমাদেরও উচিত পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী যেমন আদিবাসী, প্রতিবন্ধী জনগোষ্ঠী, ধর্মলঘু সম্প্রদায়, হিজড়া জনগোষ্ঠী, পরিচ্ছন্নতা কর্মী, হরিজন সম্প্রদায়ের প্রতি সমান দৃষ্টি আকর্ষণ করা, যেন তারাও এই মহামারী ভাইরাসের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে পারে। তাই বলা যায় যে সকল প্রকার অসমতা ও অসহিষ্ণুতা দূরীকরণে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে। এই চিন্তাকে সামনে রেখে আজকে ডাইভার্সিটি টক প্রোগ্রামের বিষয়বস্তু সাজানো হয়েছে। আজকের বিষয়বস্তু লিভিং নো ওয়ান বিহাইন্ড ওয়াইল রেসপন্ডিং টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19 প্রতিরোধে বাদ যাবে না কেউই। এই আলোচনায় আজকে আমাদের সাথে ডাইভার্সিটি টক স্টুডিওতে অতিথি হিসাবে সংযুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের আয়োজনটি আমরা মূলত তিনটি ভাগে বা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। প্রথম, কোভিড-19 মহামারীর সময় চলমান অসমতা ও অসহিষ্ণুতা দূরীভূত করার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। দ্বিতীয় সেগমেন্টে কোভিড-19 সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থাৎ মার্জিনালাইজড কমিউনিটি সামাজিক অন্তর্ভুক্তিকরণ, সোশ্যাল ইনক্লুশন নিশ্চিতকরণ, লিঙ্গভিত্তিক সহিংসতা দূরীকরণ এবং টেকসই শান্তি সাস্টেইনেবল পিস ও সম্প্রতি বজায় রাখতে আমাদের সকলের কি কি করণীয়, এবং শেষে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখব। প্রথম সেগমেন্টে আমি প্রথমে আসতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, আপনার কাছে। কোভিড-19 মহামারীর এই সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি অর্থাৎ সোশ্যাল ইনক্লুশনের নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় গৃহীত উদ্যোগসমূহ নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন, মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনা শুনছি না, রূপা আপাকে দেখছি এই মুহূর্তে। আমি শুনতে পাচ্ছি নফল ভাই আপনাকে পরিষ্কার। আচ্ছা, আমি কি চালিয়ে যাব নাকি আমি কান্তারা আপার জন্য অপেক্ষা করব? সিস্টেম বলে আপনি চালিয়ে যান। আচ্ছা, যেহেতু প্রশ্নটি আমাকে করা হয়েছে, প্রশ্নকর্তা আমাদের সিনে না থাকলেও প্রশ্ন যার কাছে করা হয়েছে, যেহেতু আমি আছি এবং আমাকে শোনা যাচ্ছে, আমি চালিয়ে নিয়ে যেতে পারি বলেই আমি ধরে নিচ্ছি। যাই হোক, যেই মূল প্রশ্নটি ছিল যে কোভিড এর সময়ে কিভাবে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করছি বা করার চেষ্টা করছি। প্রথমেই একটা বিষয় এখানে আমি শুরুতেই বলে রাখতে চাই যে সাম্যের প্রতি এবং ন্যায় বিচারের প্রতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আমাদের দল এবং সরকারের যে কমিটমেন্ট, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন থেকে আমরা ধারণ করেছি। আমরা সেই রাজনৈতিক দর্শন আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি রাজনৈতিকভাবে জাতির পিতার কাছ থেকে, যে তিনি যে এই সমাজতন্ত্রের কথা বলেছেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে
ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলেছিলেন, যে ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছিলেন, সেটা আমরা দল হিসেবে ধারণ করতে চাই এবং এখনো ধারণ করি। এবং সেই দর্শন ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শুধুমাত্র পুঁজিবাদী বাজার অর্থনীতির যেই গতানুগতিক যে আমরা যেটা দেখি প্রোগ্রেস, অর্থাৎ যে পুঁজিবাদী অর্থনীতি যেভাবে এগিয়ে যাবে সেটার বাইরে গিয়ে কল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট যেটাকে আমরা বলছি, সেই ধারণাটাকে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে ধারণ করেছেন এবং যেভাবে নীতি প্রণয়ন করছেন, আমরা শিক্ষা পরিবার এই নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে সরাসরি সম্পর্কিত। যেমনি তিনি এই যে ন্যূনতম ইকুইটিটা, যেটাকে আমরা বলছি যে সামাজিক ন্যায় বিচার, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার যে ন্যূনতম যে কমিটমেন্টটা, সেটা কোটি কোটি বই দিয়ে যেটা আমরা নিশ্চিত করছি, সমাজের যে কোনো শ্রেণী পেশার ছাত্রছাত্রী যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, তারা যাতে করে একটা ন্যূনতম অবকাঠামো পায়। বেসরকারি বিদ্যালয়গুলোতেও শেখ হাসিনার সরকার অবকাঠামো নির্মাণ করে দিচ্ছেন। তারপরে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান নিশ্চিত করা এবং তাদেরকে কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জীবনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে এবং জীবনমুখী কার্যক্রমের দিকে ধাবিত করা। এইভাবে করেই কিন্তু শিক্ষা পরিবারটা একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। এবং এর মূলে আছে কিন্তু এই যে সমাজের সাধারণ সকলের প্রতি যে সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শনের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এটা আমাদের সাংবিধানিক কমিটমেন্ট, সেটার প্রতি আমাদের যেই সম্মান, সেটাকে বাস্তবায়ন করার আমাদের যে অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার, সেটাই। এবং এই কোভিড সময়ে আপনারা দেখবেন এর অংশ হিসেবে আমরা শুধুমাত্র যে শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা প্রচলন করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অনলাইন শিক্ষা ব্যবস্থার পাশাপাশি তিনি একটি জিনিস আমাদেরকে প্রথম থেকেই দৃষ্টি রাখতে বলেছিলেন, সেটি হচ্ছে যে সমাজের সকলেই কিন্তু সবসময় অনলাইনে সংযুক্ত হওয়ার যান্ত্রিক সুবিধাটা এবং যান্ত্রিক অবকাঠামোটা সবসময় পাবে না। তাদের জন্য আমরা কি করছি, তাদেরকে কিভাবে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত আমরা রাখতে পারি। এটা অনস্বীকার্য যে আমরা সবাইকে সংযুক্ত রাখতে পারিনি এবং এখনো পারছি না, এবং ভবিষ্যতে পারবো কিনা সন্দেহ আছে। এই যে অনলাইন কাঠামো, সেটা ডেটা এক্সপেন্সের একটা বিষয় আছে, ডাটা খরচের, যে আমার এফোর্ডেবিলিটি, আমার ডিভাইসের এফোর্ডেবিলিটি, আমার কানেক্টিভিটি, এই তিনটার যে চ্যালেঞ্জ, সেটাকে মাথায় রেখেই এখানেই হচ্ছে অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে বা অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার পার্থক্য। তিনি বলেছেন যে এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে টেলিভিশনের সিগন্যালটা তো আমার সন্তানরা যখন সেটা রিসিভ করবে, সেটা তো বিনামূল্যে রিসিভ করতে পারে। হ্যাঁ, হয়তো বা ডিশ অ্যান্টেনার একটা কেবল অপারেশনের কস্ট আছে, কিন্তু টেলিভিশনের মাধ্যমে তোমরা দাও না কেন? যে আমরা ক্লাস ভিত্তিক আমরা টেলিভিশনের মাধ্যমে সেটা সম্প্রচার করি। সংসদ টেলিভিশন আছে, অন্যান্য আরো টেলিভিশন আছে, তোমরা টেলিভিশনের মাধ্যমে দিতে থাকো। এইখানেই হচ্ছে এই যে আমরা যেই কারণে শেখ হাসিনাকে এখন রোল মডেল হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহলে, যে এসডিজি বাস্তবায়নে শি ইজ এ রোল মডেল, তার লিডারশিপ একটা রোল মডেল, বিকজ দ্যাট লিডারশিপ ডাজ নট অনলি টেক ইনটু কগনিজেন্স অফ দি হ্যাভস, দ্য পিপল হু হ্যাভ এভরিথিং, বাট অলসো দ্য হ্যাভ নটস। যে হ্যাভ নট এর জন্য যে তার যেই আকুতি এবং তার যেই তাদের বিষয়টাকেও নিশ্চিত করা, এই যে লিভ নো ওয়ান বিহাইন্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্বাধীন করার ডাক দিয়েছিলেন যাতে করে আমরা কাউকে, পিছিয়ে পড়া কাউকে যাতে করে ফেলে না দেই, সবাইকে নিয়েই যাতে এগুতে পারি। আজকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, আজকে সমগ্র বিশ্ব স্বীকার করছে অবাধ পুঁজিবাদ, অবাধ বাজার অর্থনীতি অনেককেই পিছনে ফেলে দেয়, এবং সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনার জন্য পুঁজিবাদের মধ্যেই কল্যাণ রাষ্ট্র সমাজতান্ত্রিক দর্শন থেকে বাস্তবায়ন করতে হবে। সেই রাজনৈতিক কমিটমেন্ট, সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসুক না কেন,
সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে সিগনেটারি হলে তাকে সেটা আনতেই হবে। এবং সেই প্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি নন এমপিও ভুক্ত শিক্ষকদেরকে সেখানে একটা ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে। আমরা চেষ্টা করেছি আমরা আমাদের সকল এই যে এমপিও ভুক্ত হাজার হাজার শিক্ষকগণ আমাদের সবাই কিন্তু বেতন পেয়েছেন এবং মাসে প্রায় 1500 কোটি টাকার বেতন কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু বন্ধ হয়নি। শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল কিন্তু বেতন ভাতা কিন্তু এমপিও ভুক্ত টিচারদের বন্ধ হয়নি। বিশাল জনগোষ্ঠী একটা ফাইনান্সিয়াল সাপোর্ট পেয়েছে, একটা বিশাল জনগোষ্ঠী টেলিভিশনের মাধ্যমে আমরা সম্প্রচার কার্যক্রম করার চেষ্টা করেছি, একটা বিশাল জনগোষ্ঠী সেটা চালিয়ে যেতে পেরেছে। তবে হ্যাঁ, এটা কতটুকু পেরেছে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা নিরূপণ করতে পারিনি, সেটা নিরূপণ করতে হবে এবং সেটাকে নিরূপণ করেই আগামী বছরের আগামী শিক্ষা বছরের আমাদের কারিকুলামটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি তিনিও বলছেন এবং তার সাথে আমরা একসাথে সবাই মিলে আমরা কাজ করছি যে কিভাবে আগামী বছর কাটিয়ে নেওয়া যায়। এই নিশ্চিত করতে চেয়েছি যে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল এবং অন্যান্য অঞ্চলের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি সৃষ্টি না হয়, তাহলে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রচারের অংশটা চালিয়ে যাই, যতটুকু সম্ভব অ্যাসাইনমেন্ট গুলো আমরা যেটা এখন শুরু করেছি সেটা যাতে চালিয়ে যাই এবং বই দেওয়ার ক্ষেত্রে আগামী বছরের বইগুলো যাতে করে আমরা দিতে পারি এবং শিক্ষকদের যে বেতনের অংশটুকু সরকার দায়িত্ব নিয়েছে সেটা যাতে আমরা চালিয়ে এবং এইখানেই আমি মনে করি শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সফলতা। ডাইভার্সিটিটাকে বৈচিত্র্যটাকে নিশ্চিত করেছি আমরা সেখানে এইভাবে করেই যে আমরা আজকে আমরা ডাইভার্সিটির কথা বলছি, ইকুয়াল অপরচুনিটির কথা বলছি, আমরা শ্রেণী পেশা অঞ্চল সর্বকিছুর ঊর্ধ্বে উঠে সমানভাবে সকলের যে ন্যায্য পাওনা সেটা আমরা নিশ্চিত করতে পারছি। এবং এই বাংলাদেশে এত বেশি পরিমাণ শিক্ষককে বেতন দেওয়ার ইতিহাস নেই, শেখ হাসিনা সরকার করেছে। এত বেশি অবকাঠামো তৈরি করে দেয়া, গ্রামাঞ্চলেও একটা 6 তলা বিল্ডিং করে দেয়া, সেটা আর কেউ করতে পারেনি, এটা এই সরকার করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, সেটা আর কেউ করতে পারেনি। কোটি কোটি বই তুলে দেয়া, সেটা এই শেখ হাসিনার সরকার করেছে। তাই আমরা বলতে চাই যে পোস্ট কোভিড ওয়ার্ল্ডেও এই সরকারের সেই রাজনৈতিক দর্শন আছে, রাজনৈতিক লক্ষ্য আছে, যার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে এবং আমাদের বর্তমান যারা এই সুযোগ সুবিধার সাথে সংযুক্ত হতে পারছে সবাইকে আমরা যাতে করে একসাথে এই দেশের উন্নয়ন এবং প্রগতির সাথে আমরা যাতে করে সম্পৃক্ত রাখতে পারি। আমাদের যে অর্জনগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, যে এই যে বাল্য বিবাহ নিরোধ, এই যে এনরোলমেন্টের সংখ্যা প্রায় 100% নিশ্চিত করা, এগুলো কিন্তু আজকে কিন্তু অনেকাংশে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ, এবং আমরা সেটা আবারও পূর্ণ উদ্যোগে পূর্ণ উদ্যমে আমরা আবারও চালিয়ে যাব। এই বিশ্বাস আমাদের আছে, এই কমিটমেন্টটা আমাদের আছে এবং সেটা আমরা নিশ্চিত করতে পারবো পোস্ট কোভিড ওয়ার্ল্ডে। যাদের মধ্যে দিয়ে গিয়েছিলেন সেই দর্শনটাকে আমরা নিশ্চিত করতে চাই এবং সেইভাবে করে আমরা পোস্ট কোভিড ওয়ার্ল্ডেও আমরা কাজ করে যাব যাতে করে যারা কেউ পিছিয়ে যারা পড়েছেন তাদেরকে সাথে করে যাতে করে আমরা এগিয়ে নিতে পারি। আমার পক্ষ থেকে আপাতত এটুকুই বলা। তো রূপা আপা, আমি জানি না যান্ত্রিক অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি কি আমাকে একটু যদি দিক নির্দেশনা দেওয়া হয় সেইভাবে করেই আমি আমার আলোচনাটা চালিয়ে যাব অথবা থামিয়ে দিব। আপনার ইনপুটের জন্য অপেক্ষা করছি। আমি আপনাদের ওই পক্ষ থেকে কোনো আলোচনা শুনছি না। আমরাও শুনছি না, আমরা এতক্ষণ আপনাকে শুনছিলাম মন দিয়ে, আমরা শুনেছি। আমি দেখলাম আশিক ভাইও হাত নেড়েছে, জয় বোধহয় শুনতে পেরেছেন না? আমরা যদি শুনতে পাচ্ছি, আমরা যদি উপস্থাপক পাচ্ছি না, রূপা আপা আছেন, আমরা মনে না হয় না এগিয়ে নিয়ে যাই এরকম যদি না, একটু কান্তার আপা কিছুক্ষণের মধ্যেই আসবেন, আমরা অপেক্ষা আমি করি আপার কিন্তু জন্য। শুনতে পাচ্ছি এখন কথা। এই আপনারা যে কি আমার চলে কথা শুনতে এসছেন আপা। পাচ্ছেন?
একদম পরিষ্কার এখন আব্বাজি। পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমরা কি এখন তাহলে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো তার বক্তব্যের জন্য? প্লিজ। বক্তব্যের জন্য ধন্যবাদ না জানিয়ে কার্যক্রমের জন্য আরো আপনাদের নির্দেশনা, আরো আপনাদের সুপারিশ আমরা চাই। ধন্যবাদ চাই না, দিক নির্দেশনা চাই আমাদের সতীর্থদের, আমাদের সহকর্মীদের, আমাদের একই মতাদর্শে বিশ্বাসীদের দিক নির্দেশনা চাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার পক্ষ থেকে আর এখানে আর কিছু বলার নেই। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা এইরকম তারুণ্য ভরা উদ্যোগগুলোকে স্বাগত জানাই এবং আমরা আশা করি আপনার কারণে আমরা এরকম আরো অনেক ভালো ভালো উদ্যোগ সামনে দেখতে পাবো এবং সামনে আশা করবো। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আমাদের আরেকজন বিজ্ঞ প্যানেলিস্ট আবুল কালাম আজাদ, স্পেশাল এনভয় অফ দ্য ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও ফর্মার চিফ কোঅর্ডিনেটর এসডিজি, আপনার কাছে জানতে চাইবো যে কোভিড-19 মহামারীর এই সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সরকার তরুণ সমাজকে কিভাবে এই উদ্যোগ সমূহের সঙ্গে সংযুক্ত করতে পারি, আপনি যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। কান্তার আপা, আমার মনে হয় এই মুহূর্তে জনাব আবুল কালাম আজাদ সংযুক্ত নেই। তো আপনি পরবর্তী প্যানেল যিনি আছে ওনাকে হয়তো ইনভাইট করতে পারেন। স্যার যখন জয়েন করবেন তখন ওনাকে হয়তো আমরা উইল ব্রিং ইন। আমি কি তাহলে মুভ অন করবো ফারজানা রূপা আপার দিকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার সম্ভবত জয়েন করছেন। স্যার জয়েন করেছেন, দেখতে পাচ্ছি। আমরা একটু অপেক্ষা করি স্যার। ওকে, আমি জয়েন করেছি। জি। জি কান্তার আপা, স্যার জয়েন করেছেন, আপনি একটু আবার স্যারের জন্য রিপিট করতে পারেন। আচ্ছা, আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ এবং সম্মানিত প্যানেলিস্ট জনাব আবুল কালাম আজাদ, স্পেশাল এনভয় অফ দ্য ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও ফর্মার চিফ কোঅর্ডিনেটর অফ এসডিজি। স্যার, আপনার কাছে জানতে চাইবো কোভিড-19 মহামারীর এই সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিতকরণে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তার সাথে আমরা তরুণ সমাজকে কিভাবে এই সমস্ত উদ্যোগের সঙ্গে সংযুক্ত করতে পারি, আপনি যদি আমাদেরকে কাইন্ডলি একটু দিক নির্দেশনা দেন। ধন্যবাদ। আমি জয়েন করতেই তোপের মুখে পড়ে গেলাম। ধন্যবাদ। এটি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এসডিজি, কোভিড, ক্লাইমেট ভালনারেবিলিটি, আসলে সবগুলো একসঙ্গে। আমরা বাংলাদেশ একটা রেজিলিয়েন্ট জাতি, তার প্রমাণ কিন্তু এই পরীক্ষা ক্ষেত্র হচ্ছে এই বর্তমান কোভিড। এই পরপর 4 বার বন্যা, সাইক্লোন আমফান। এখন সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এটি ধরেন যে আসলে হাতে গোনে শেষ করা যাবে না, কিন্তু যদি মেজর যে পদক্ষেপগুলো এগুলো যদি বলি, ধরেন যে $12 বিলিয়ন অতিরিক্ত একটা ইকোনমিক প্ল্যান গভর্নমেন্ট দিয়েছে। এটি গার্মেন্ট সেক্টরের কর্মীদের বেতন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ডেভেলপ করা, এটা এসএমই গুলোকে সাপোর্ট দেওয়া এবং যারা নানাভাবে ইনভেস্টমেন্ট করছেন তাদেরকে সাপোর্ট দেওয়া, এটি কিন্তু পর্যায়ক্রমে চলছে সবগুলো সেক্টরকে কভার করে, এবং এটার ফল কিন্তু আমরা খুব হাতে নাতে পেয়েছি। আপনি খেয়াল করে দেখেন যে যেখানে আমাদের গত 7-8 মাস ধরে আমাদের রপ্তানিতে মন্দা ছিল, আমাদের গার্মেন্ট সেক্টরের ডেভেলপমেন্ট নেগেটিভ ছিল,
কিন্তু গত সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে রোবাস্ট গ্রোথ, এটা 48% গ্রোথ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের রেমিটেন্স এক্সপোর্ট দুটোই বেড়েছে, যার ফলে আমরা $41 বিলিয়ন অতিরিক্ত আমাদের রেমিটেন্স, আমাদের ফরেন রিজার্ভ হয়ে গেছে। আমাদের টোটাল এক্সপোর্ট সেখানে বেড়েছে। আর একদম সাধারণ মানুষকে টাচ করার জন্য যেটা মে মাসে সরকার ডিক্লেয়ার করলো 50 লক্ষ পরিবারকে এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া হবে। টাকার পরিমাণ খুব কম, 2,500 টাকা, কিন্তু ধরেন যে বাংলাদেশের মতো একটা ইকোনমিতে 50 লক্ষ পরিবারকে 2,500 করে টাকা দেওয়া, এইটি দুটো দিকে বলবো। একটা হচ্ছে যে এই টাকাটা দেওয়া, তাতে করে মার্কেটে টাকাটা আসলো, এটা সার্কুলেট হয়েছে। আর এট দি সেম টাইম এখানে গভর্নমেন্ট যে কত দ্রুত ফিনান্সিয়াল ইনক্লুশনটা করতে পেরেছে, এই মোবাইল মানি ট্রান্সফার দিয়ে টাকাটা তাদের কাছে গেছে। প্রথম দিকে একটু অভিযোগ ছিল, কিন্তু দেখা গেছে যে কোনো কোনো জায়গাতে সবার ফোন নাম্বার পাচ্ছিল না, একজনের ফোন নাম্বার দিয়ে অনেকগুলো নাম দেওয়া ছিল, পরবর্তীতে সংশোধন হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে 50 লক্ষ পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে গেছে। ইয়ুথ ইনভলভমেন্টের প্রশ্ন আসছে, ইয়েস, এই মানে বাংলাদেশ তো ইয়ুথদের দেশ, 45% হচ্ছে আমরা ইয়ুথ। এই ইয়ুথদেরকে ইনভলভ করা হয়েছে এই কোভিডের সময়ে খুব ব্যাপকভাবে, এটি ডাকতে হয় নাই, নিজে নিজে এসছে। আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া গ্রুপও করেছিলাম, যেখানে কি করে যারা কোভিড আক্রান্ত তাদের ঘরে জিনিসপত্র পৌঁছে দেওয়া যায়। এটি কোনো কোনো ক্ষেত্রে পয়সা নিয়ে, কোনো কোনো ক্ষেত্রে ভলান্টারি, এবং সারা দেশ জুড়ে একটা নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছিল, যে নেটওয়ার্কে আপনি 999-এ ফোন করলে সেখান থেকে লিংক দিয়ে আপনি যদি পঞ্চগড়ের কোনো একটা উপজেলায় আপনি যদি কোনো জিনিসের সাপ্লাই চান, তাহলে পরে যিনি সাপ্লাইয়ার এবং আমাদের যে ইয়ুথটি তার বাড়িতে পৌঁছে দেবে, তারা মেসেজ পেয়ে যায় এবং সেভাবে পৌঁছে দিয়েছেন। এতে করে আমি মনে করি ওই যে আমরা প্রতিনিয়ত বলি যে ইয়ুথদের হচ্ছে এই তরুণ বয়সটা যুদ্ধে যাওয়ার বয়স, তারা কিন্তু প্রকৃত অর্থেই যুদ্ধে নেমেছে। আমরা দেখেছি এমনটা, যেটি তারা 71-এ করার সুযোগটি পায়নি, বিকজ তখন তার জন্ম হয় নাই। বাট এই সময়ে, কোভিডের সময়ে, শুধুমাত্র ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার তারা নয়, এখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট বলেন, সংবাদকর্মী, এখানে ফারজানা রূপাকে আমি দেখছি, মানে তারা প্রত্যেকে এটা নিজের মতো করে এই কোভিড সামলানোর কাজে সমবেত হয়েছে। এবং এখানে যে জিনিসটি প্রমাণিত হয়েছে, লিভ নো ওয়ান বিহাইন্ড। এই কোভিডের সময়ে এসডিজিটাকে মাথায় রেখে সরকার কিন্তু পদক্ষেপগুলো নিয়েছে। কাজে আমি মনে করি যে আমাদের এই $12 বিলিয়ন এবং সরকারের পরবর্তী পদক্ষেপগুলো, আর যদি আপনি কোভিডকে মোকাবেলার কথা বলেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজে এটা কিভাবে মনিটর করছে দেখেন। গতকালকেই তিনি বললেন যে কি করে এই মাস্ক পরতে হবে, কাপড়ের মাস্ক পরতে হবে, শুধু মাস্ক পরলে হবে না, কাপড়ের মাস্ক পরতে হবে। বিকজ যে মাস্কগুলো আমরা পরছি, যেটি দেবী সেটিও বলেছেন যে এই মাস্ক যদি হয় সার্জিক্যাল মাস্ক যদি হয় এই N95, N97 ইত্যাদি ইত্যাদি, দিস আর মেন্ট ফর আস। তাহলে কাপড়ের তৈরি 3 লেয়ারের মাস্ক যদি আমি পরি, এই মেসেজগুলো মাননীয় প্রধানমন্ত্রী ডিসেমিনেট করছেন। আমি মনে করি এই দিয়ে কোভিডের মোকাবেলা, হ্যাঁ দ্বিতীয় ঢেউ আসছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকে সতর্ক করেছেন। আমি বিশ্বাস করি যে আমরা সকলে মিলে আবার দ্বিতীয় ঢেউকে মোকাবেলা করতে পারবো। আমি এই পর্যায়ে থামছি, যদি আরো কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে রেসপন্ড করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ। আমরা অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসব। আমাদের দ্বিতীয় সেগমেন্টে আপনার কাছে আরো কিছু দিক নির্দেশনা অবশ্যই আমরা চাই। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন প্যানেলিস্ট ফারজানা রূপা আপার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কোভিড পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি যে অসহিষ্ণুতার চিত্র আমরা গণমাধ্যমে দেখতে পাই, তার থেকে আমাদের পরিত্রাণের উপায় কি বলে আপনি মনে করেন? রূপা আপা। অনেক ধন্যবাদ কান্তার আপা এবং সকলকে। এটা আসলে আপনি যে প্রশ্নটি করলেন, এটি হচ্ছে গণমাধ্যমের চ্যালেঞ্জ। কোভিড-19 একটা নতুন বাস্তবতা, এবং আমাদের সামনে যখন এই প্রসঙ্গটি আসে তখন দুটি চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। একটি হচ্ছে আমাদের নিজেদের জ্ঞান বৃদ্ধি, জানার পরিধি বাড়ানো, এবং এটি হচ্ছে একেবারেই কঠিন একটি স্বাস্থ্য বিজ্ঞানের বিষয়, এবং সেটির সাথে
খুব যুক্ত সকল মানুষ, অর্থাৎ যাকে আমি বলবো সুবিধাপ্রাপ্ত শহুরে মধ্যবিত্ত শিক্ষিত থেকে শুরু করে একেবারে দ্বীপাঞ্চলের আমার প্রান্তিক মানুষটা পর্যন্ত, যিনি হচ্ছে আমাদের কথা শুনেন, আমাদেরকে দেখেন, তাদের কাছেও এই নতুন রোগের বার্তা পৌঁছানো, এর ভয়াবহতা তুলে ধরা, একই সাথে মানুষ যেন ভীত না হন সেটি পরিষ্কার করা এবং তার সাবধানতাগুলো জানাতে। আমি বলবো যে এখানে আমরা আসলে 50-50 আমাদের গণমাধ্যমের জায়গায় অর্জনটা, যে কারণে আপনি প্রশ্নটি তুলতে পারলেন যে অসহিষ্ণুতার চিত্রটা খুবই ভয়ঙ্কর। আমি যদি আমার দেশের প্রান্তিক মানুষ বাদ দিয়ে বর্তমানের ইউরোপ, আমেরিকা, কানাডার যে চিত্র আমাদের সামনে আছে প্রতি মুহূর্তে আমরা দেখি, সেটির দিকে যদি আবার তাকাই, তখন আমার দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অনেক আসলে আমার বেড়ে যায়। কারণ আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে লকডাউন বা মাস্ক পরার বিরোধিতা করে মিছিল করা হচ্ছে, এবং সেখানে এই যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফ্রান্সে অপ্রয়োজনীয় দোকানপাটও খুলে দেওয়া হচ্ছে লকডাউন শিথিল করে, যেন তারা বড়দিন উদযাপন, ক্রিসমাস পার্টি উদযাপন করতে পারে। ফলে এই যে সিদ্ধান্তগুলো, এরকম সিদ্ধান্ত আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে নিব না, ফলে আমরা অনেক বেশি দায়িত্বশীল। একইভাবে যদি আমি আমার সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষ যে শব্দেই নিক না কেন, সেটা হয়তো কোভিড-19 না, সেটা হয়তো সঠিক করোনা উচ্চারণের শব্দ না, তারা এটি বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে একটি রোগ এসেছে এবং এই রোগটিকে অসহিষ্ণুতা, এই শব্দটি আমি আবার নিলাম, অসহিষ্ণুতা যেন মানুষের প্রতি না আসে। এজন্য এই সময়টাতে আমরা চেষ্টা করেছি অনেক ইতিবাচক ভাবে বিষয়গুলো তুলে ধরতে। যেমন চরম সংকট যখন হয়েছে, মানুষ অনেক বিভ্রান্ত হয়েছে যে হাসপাতালগুলোতে সে যাবে কিভাবে, কিভাবে সে অক্সিজেন পাবে, কোথায় N95 মাস্ক পাবে, তখন গণমাধ্যমগুলো আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা কথা বলেছে চিকিৎসকদের নিয়ে। যে আলোচনাগুলো সাধারণত অন্য সময় অন্য বিশেষজ্ঞদের নিয়ে হয়, তখন সেখানে চিকিৎসকরা যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি কেমন করে চা খাবের থেকে শুরু করে এই ভ্যাকসিন পর্যন্ত পুরো বিষয়টি ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে। এবং আমি ওই জায়গাটিও একটু বলতে চাই, এই বার্তাগুলো যখন আমরা প্রচার করেছি, তখন আমরা অনেক বেশি চেষ্টা করেছি যারা আক্রান্ত মানুষ এবং যারা মোকাবেলা করছেন তাদের গল্পগুলো খুব সহজ করে মানুষের মাঝে তুলে ধরতে। এই জায়গাটাতে আমরা যদি দেখি যে সরকারি পদক্ষেপগুলো আমাদেরকে আসলে অসহিষ্ণুতার হাত থেকে অনেকটা দূরে রাখতে সাহায্য করেছে। যেমন প্রথম পর্যায়ে কঠোর লকডাউন, যেটা আমি মনে করি খুবই দরকার ছিল কোভিড-19 বাস্তবতা বোঝার জন্য, সরকারি কার্যালয় থেকে সকল কিছু বন্ধ রাখা এবং বাংলাদেশের অর্থনীতি এবং অসহিষ্ণু মানুষের চিন্তা ভাবনা বিবেচনা করে ধীরে ধীরে লকডাউনটাকে শিথিল করা। অনেকে এটার সমালোচনা করেছেন, কিন্তু একটু ধৈর্য ধরে দেখলেই বোঝা যাবে যে আমাদের জীবনের জন্য, আমাদের বাংলাদেশের যে পথ চলা, এটার জন্য এটা কতটা অপরিহার্য ছিল। এবং আমি এখন বলবো যে করোনা মার্চ থেকে শুরু করে নভেম্বরের শেষ সপ্তাহে আমরা আসলে করোনাকে অনেকটাই গ্রহণ করে নিয়েছি। আপনি যদি, আমি প্রতিদিন বাসার বাইরে যাই, কাজে যাই, মানুষের ভিড়ে যাই, আমি বলবো যে গত মাসের তুলনাতেও এই মাসে মানুষের মাস্ক পরার সংখ্যা অনেক 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 বেশি। আমরা যখন একটা ফ্রেম ধরি টেলিভিশনে, তখন আমি এখন দেখতে পাচ্ছি 70-80% মানুষের মাস্ক। এখন এটিকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়ার বাকি। এই চেহারাটা দিতে গেলে পরে সারা পৃথিবীতেই মানুষ বনাম প্রশাসনকে মুখোমুখি দাঁড়াতে হয়েছে। হ্যাঁ, ফলে এই জায়গাটিতে তাদেরকে সহিষ্ণু করতে, সহনশীল করতে আসলে খুব সামান্য চার্জ করা, বা এখন যেটি আমাদের কর্মকর্তারা করছেন, উল্টো তাকে একটি মাস্ক উপহার দেওয়া ছাড়া যার এটি কেনার সামর্থ্য নেই, এর কোনো বিকল্প নেই। এটি এখনো বাংলাদেশের বাস্তবতা যে অনেক মানুষ 5 টাকা 3 টাকা এই বাবদ খরচ করতে চান না, এটির চেয়ে তার অন্য খরচের প্রায়োরিটি আছে। এবং সেই ক্ষেত্রেও আমি মুগ্ধ হয়ে গিয়েছি যে ম্যাজিস্ট্রেটরা, ইয়াং ম্যাজিস্ট্রেটরা রাস্তায় নেমেছেন মূলত জরিমানা করতে, মাস্ক পরতে বাধ্য করতে, কিন্তু পরের লাইনে আমরা দেখেছি যে যাদের এটি কেনার সামর্থ্য নেই, মাস্ক পরেননি, তারা তাদেরকে বুঝিয়ে সেই মাস্কটি পরিয়ে দিচ্ছেন। আমি বলবো যে এই জায়গায় বাংলাদেশের একটা বড় ধরনের উত্তরণ আমরা দেখতে পেয়েছি, এবং যদি এটি আমরা ধরে রাখতে পারি, তাহলে আপা যে অসহিষ্ণুতার কথা আমরা বলছি সেটির চিত্র আমাদের সামনে আরো ম্লান হয়ে যাবে।
এবং হয়তো অন্য অনেক উন্নত দেশের তুলনায় যাদেরকে আমরা সামনে রেখে অনেক কথাবার্তা বলি, তাদের চেয়ে যে বাংলাদেশ আসলেই অনেক বেশি মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী মানুষের একটি দেশ, সেটা আমরা প্রমাণ করতে পারবো। আমি সেই জায়গায় অনেক আশাবাদী। ধন্যবাদ। আবার নিশ্চয়ই সুযোগ হলে কথা বলবো। ধন্যবাদ ফারজানা আপা, আপনি একদমই ঠিক বলেছেন। যে আমরা মার্চে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আমরা এখন একটা অনেক পজিটিভ চিত্র পাচ্ছি। ধন্যবাদ আপনার মাধ্যমে সকল ফ্রন্টলাইন ওয়ার্কাররা যারা এই সময়টা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই পর্যায়ে আমি আসতে চাচ্ছি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রেপ্রেজেন্টেটিভ জনাব আশিকুর রহমান সাহেব, আপনার কাছে আমি একটু প্রশ্ন জানতে চাইবো যে কোভিড-19 মহামারী মোকাবেলায় সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে ইউএনডিপি বাংলাদেশ কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, যদি আপনি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। ধন্যবাদ কান্তারা আপা, এবং আপনার মাধ্যমে যারা আজকে সংযুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এই প্যান্ডেমিক বা অতিমারির একেবারে শুরু থেকেই ইউএনডিপি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে এই কোভিড যে ইমার্জেন্সি এবং এটার যে প্রাথমিক যে অভিঘাত এটা মোকাবেলা করার জন্য কাজ করছে, এবং আমাদের কাজের ব্যাপ্তি এবং পরিধি দুটি ব্যাপক এবং বহুমাত্রিক। তো আমি যদি সংক্ষেপে দুই একটি বিষয় টাচ করার চেষ্টা করি। ইতিমধ্যে আবুল কালাম আজাদ স্যার একটা বড় চিত্র দিয়েছেন যে বাংলাদেশ সরকার কিভাবে আসলে কোভিড এই অতিমারির মোকাবেলায় কি কাজ করছে, এবং উনি একটা খুব ইতিবাচক চিত্র দিয়েছেন যে রেজিলিয়েন্ট বাংলাদেশের যে প্রতিমূর্তি, যে ভাবমূর্তি। তো আমি যদি সংক্ষেপে দুই একটি বলি, আমরা শুরু থেকে মূলত দুভাবে এই অতিমারি বা এই প্যান্ডেমিক মোকাবেলায় কাজ করছি। একটা হলো যেটার যে প্রাথমিক যে অভিঘাত, ইমার্জেন্সি রেসপন্স বা জরুরি অবস্থা মোকাবেলা, এবং যেটা শুরুর দিকে প্রায় এপ্রিল থেকে শুরু করে জুলাই আগস্ট পর্যন্ত ছিল, এবং গত বেশ কয়েক মাস ধরে আমরা এই কোভিডের যে আপনার রিকভারি প্রসেস, যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে রিকভারি প্রসেস, সেটা নিয়ে কাজ করছি। যদিও আমরা এখনো এই মানে কোভিডের অভিঘাত শেষ হয়ে জানি, আমরা এর মধ্যে আছি, সো ইটস স্টিল কন্টিনিউইং। আমি যদি আমাদের যে প্রাথমিক পর্যায়ের যে কাজ, যে ইমার্জেন্সি বা আপনার যে ইমিডিয়েট রেসপন্সের যে কাজ, যেটা প্রিভেন্টিভ ছিল, সেখানে আমরা 3 থেকে 4 ধরনের কাজ করছি। প্রথমটি ছিল অবশ্যই আপনার এটা হলো হেলথ প্রিভেনশন, এবং যেখানে আমরা আসলে এই কোভিডের যে প্রাথমিক যে অভিঘাত, এটার জন্য আপনার স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, সেটা নিয়ে আমরা বাংলাদেশ আমাদের যতগুলো প্রোগ্রাম এই মুহূর্তে বাংলাদেশে চলমান রয়েছে সবগুলো প্রোগ্রামের মাধ্যমে আমরা কাজ করেছি এবং বিভিন্ন অঞ্চলে। দ্বিতীয় যে আপনার প্রোগ্রামটি ছিল সেটা হলো আপনার প্রথমটা হলো লাইফ সেভিং এবং দ্বিতীয়টি হলো লাইভলিহুডস। ওখানে আমরা খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা এই দুটো জায়গায় আমরা কাজ করেছি। আমরা নিজেরা কাজ করেছি আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম বাংলাদেশে বর্তমানে চলমান আছে সরকারের সঙ্গে, মূলত ওগুলোর মাধ্যমে, এবং 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 চতুর্থত যে জায়গাটাতে আমরা কাজ করেছি এটা হলো কি করে তথ্য সহযোগিতা বা অ্যাওয়ারনেসের জায়গায় আমরা আসলে ভূমিকা রাখতে পারি। সো প্রথম যে কাজটি আমি বললাম যে আমরা যে প্রিভেন্টিভ যে কাজটা করেছি আমরা, যে মূলত স্বাস্থ্য সুরক্ষার জায়গায়, আমি যদি দুই একটি উদাহরণ দিতে পারি, যেমন আমরা বাংলাদেশে আমাদের যে নগর নিয়ে যে কার্যক্রম, ওখানে আমরা বাংলাদেশে প্রায় 20টির বেশি শহরে প্রায় আপনার 2 মিলিয়ন বা 20 লক্ষের বেশি মানুষ যারা বস্তি এবং বিভিন্ন ধরনের ইনফরমাল সেটেলমেন্টে থাকে, তাদের নিয়ে আমরা কাজ করেছি। আমাদের একটি কর্মসূচি চলমান আছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প, যেটা আমরা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে বাংলাদেশ সবগুলো বড় শহরে এবং অনেকগুলো বড় পৌরসভায় আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করছি। আমি যেমনটি বললাম, আমরা ফুড বাস্কেট বা খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা, যেখানে আমরা অনেক কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার করেছি অনেকগুলো জায়গায়। আর তথ্যের বিষয়টি খুব জরুরি, যেটা ফারজানা রূপা আপা বললেন, কারণ আমরা কিন্তু এই কোভিডে কিন্তু যে তথ্য এবং সঠিক তথ্য এবং নির্ভুল তথ্যের যে বিষয়টা আমাদের সামনে এসছে, এবং আমরা আসলে মিস ইনফরমেশন হাউ ইট ওয়ার্কস, এটা আমরা আসলে এই কোভিড সময়ে দেখেছি। তো এটা একটা নতুন প্রপঞ্চ, যেখানে আমরা আসলে আমাদের যত ধরনের মাধ্যম আছে ইউএনডিপি,
এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম, যেমন আমি বলতে পারি আমরা A2Y প্রোগ্রামের সঙ্গে কাজ করি। এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে মাধ্যমে আমরা এই সঠিক তথ্য এবং নির্ভুল তথ্য মহামারী নিয়ে, অতিমারি নিয়ে এবং এর যে সুরক্ষা, এটা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করার চেষ্টা করেছি। আমি যদি আপনার প্রশ্নের দ্বিতীয় জায়গায় আসি, যেখানে হলো আমরা কি করে নিশ্চিত করেছি যে যারা সমাজে যারা পিছিয়ে পড়া আছে বা লিভিং নো ওয়ান বিহাইন্ড তাদেরকে বলছি আমরা, যারা কাউকে পিছিয়ে রাখা যাবে না, এই বিষয়টি আসলে আমাদের ইউএনডিপির যত ধরনের প্রকল্প এবং আপনার কর্মসূচি এই মুহূর্তে বাংলাদেশে আছে, সবগুলো প্রকল্প এবং কর্মসূচির মধ্যে এই বিষয়টি খুব অন্তর্নিহিতভাবে আসলে জড়িয়ে আছে এবং এটা আমাদের কাজের একটা অন্যতম মূল মন্ত্র বা প্রধানতম অগ্রাধিকার আপনি বলতে পারেন। আমি যদি দু একটি উদাহরণ দিয়ে বলি যে আমরা প্রথমত এই যতগুলো প্রোগ্রাম আমরা করেছি, আমাদের হিসাব মতে আমরা প্রায় 21 মিলিয়ন, প্রায় 2 কোটিরও বেশি মানুষকে সরাসরি এই আমাদের বিগত প্রায় 8 মাসের কার্যক্রমে আমরা উপকার বা সহায়তা দিতে পেরেছি। এবং এই উপকারভোগী নির্বাচনে বা যারা কারা সহায়তা পাবে এবং পাবে না, এই জায়গায় আসলে আমরা সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি। আমি যেমনটি বললাম, যেমন আমরা একটা বড় আমাদের যে সবচেয়ে বড় যে নগর নিয়ে যে প্রোগ্রামটা আছে, যেখানে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভায় বস্তিবাসীদের সঙ্গে কাজ করি, ওখানে আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছে, যারা আপনার নারী প্রধান পরিবার আছে, তাদেরকে আমরা আমাদের এই বিভিন্ন যে কর্মসূচিতে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি। আমরা একটা কাজ করেছি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে, সরকারের আমরা প্রায় 30টির মতো সিটি কর্পোরেশন এবং পৌরসভা মিলিয়ে যারা আপনার পরিচ্ছন্নতা কর্মী আছে, আমরা সবসময় স্বাস্থ্যকর্মীদের কথা বলি, এই কোভিড এর যে আপনার যে ওভারঅল রেসপন্সে তারা একটা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু যারা স্বাস্থ্যকর্মী বা মিউনিসিপাল ক্লিনার, এরা অনেক সময় এদেরকে আসলে আমাদের রেসপন্স এর মধ্যে খুব বেশি চিন্তা করা হয়নি। এরা অনেকটা আনসাং হিরো। আমরা যেমন প্রায় 22,000 এই ধরনের পরিচ্ছন্নতা কর্মীকে আমরা এই স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী আমরা দিয়েছি এবং তাদের বর্তমানে আমরা অনেক জায়গায় প্রশিক্ষণ চালু করেছি। আমরা আমাদের যে হিউম্যান রাইটস প্রোগ্রামের মাধ্যমে আমরা জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সমাজের যারা অচ্যুত জনগোষ্ঠী হিসেবে যারা অনেকে বলে, তাদের সঙ্গে আমরা কাজ করার চেষ্টা করেছি। পথশিশু, তৃতীয় লিঙ্গের মানুষ, আপনার বিহারি ক্যাম্পে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী, এই ধরনের জনগোষ্ঠীকে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অগ্রাধিকার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কাজ করি। আমরা বান্দরবনের প্রত্যন্ত এলাকায় যারা খাদ্য নিরাপত্তা বলয়ের বাইরে আছে, এই ধরনের পরিবারকে আমরা খাদ্য সহায়তা, অর্থ সহায়তা দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। এবং যে বিষয়টি বলে আমি শেষ করতে চাই যে প্রথমটি হলো তাদেরকে যে যারা আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে কি করে অগ্রাধিকার দেওয়া যায়, এবং দ্বিতীয় বিষয়টি হলো তাদের প্রয়োজন মাফিক এবং তাদের যে আপনার স্পেশাল নিড, সেই নিডটাকে কি করে মাথায় নিয়ে কাজ করা যায়। আমি যদি আরো একটু উদাহরণ দিই, যেমন আমি বলেছি যে আমরা অ্যাওয়ারনেস রেজিং এ একটা বড় ধরনের এবং যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বড় দায়িত্ব বা ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আমরা অনেক কন্টেন্ট ডেভেলপ করেছি এই গত বেশ কয়েক মাসে। আমরা প্রায় 1500 বেশি কন্টেন্ট আমরা বিভিন্ন পর্যায়ে ডেভেলপ করেছি এই সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য, এবং এর অনেক কন্টেন্ট আমরা ইভেন অনেক স্থানীয় ভাষায় তৈরি করেছি, এবং আমরা মারমা এবং ত্রিপুরা ভাষায় কন্টেন্ট তৈরি করেছি, আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করেছি, এবং অনেক জায়গায় আমরা অপ্রাতিষ্ঠানিক অনেক যেমন কমিউনিটি রেডিও এইগুলোর সুযোগ নিয়েছি। এবং আমরা যখন বস্তি এলাকায় যারা আসলে এই ডিজিটাল কানেক্টিভিটির বাইরে আছে, তাদের জন্য অনেক অপ্রথাগত অনেক মাধ্যম আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। ইভেন অনেক কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে এই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বাংলাদেশ স্কাউটস এর সঙ্গে কাজ করেছি, এবং আমি যদি আরো কয়েকটা উদাহরণ যেমন দিগন্ত টেলিভিশন, কি করে শিশুদের কাছে আসলে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া যায়। তো এই ধরনের অনেক আপনার সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক উপায় আমরা অবলম্বন করেছি, এবং আমরা কিছু কিছু কন্টেন্ট ডেভেলপ করেছি যেগুলো প্রতিবন্ধী মানুষের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা অনেক অডিও কন্টেন্ট আমরা তৈরি করেছি যেগুলা এই তথ্য পৌঁছে দেয়, এবং এই তথ্যটা আমরা দেখেছি একটা বড় ধরনের পাবলিক গুড হিসাবে এই অতিমারির সময় আমরা এটার প্রয়োজন অনুভূত করেছি।
আমি যেটা বলে শেষ করতে চাই, আরো দুটি জায়গা আসলে আমরা সামনে আনার চেষ্টা করেছি। একটা হলো আমরা এটাকে আপনার যে জাতিসংঘের মহাসচিব শ্যাডো প্যান্ডেমিক বলে একটা কথা উল্লেখ করেছেন। আমরা এই অতিমারির সময়ে নারীর প্রতি সহিংসতার একটা ভিন্নতর মাত্রা আমরা সমাজে দেখেছি। এই বিষয়টা নিয়ে কি করে আরো বেশি সচেতনতামূলক কার্যক্রম এবং আরো বেশি প্রতিরোধ গড়ে তোলা যায় সামাজিক পর্যায়ে, সেই বিষয়টি আমরা আমাদের এই অ্যাওয়ারনেস রেজিং এর নিয়ে আসছি। এবং আরেকটা জায়গা হলো যেটা আমরা এটার প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করেছি, এটা হলো মানসিক স্বাস্থ্যের বিষয়টি, যে মেন্টাল হেলথ, মেন্টাল ওয়েলবিং, এটা নিয়ে আমরা বিগত কয়েক মাস ধরে কাজ করছি এবং আমরা গণমাধ্যমের বেশ সহযোগিতা এখানে পাচ্ছি। তো এইগুলো মূলত আমাদের কাজ। বাট শেষে যে কথাটি আমি বলতে চাই, আমাদের সবগুলো কাজের কিন্তু প্রধানতম পার্টনার বা সহায়ক শক্তি হলো সরকার এবং অনেক বেসরকারি সংগঠন বাংলাদেশে। তো সবাইকে নিয়ে, কারণ আমরা মনে করি এই রেসপন্সটা আসলে একটা অল অফ সোসাইটি অ্যাপ্রোচ। আবুল কালাম আজাদ যেমনটি বললেন যে এটা একটা অল অফ স্টেট অলসো অ্যাপ্রোচ, সবাইকে নিয়ে কাজ করার বিষয়। তো আমার মনে হয় আমি এই পর্যায়ে এটুকু বলে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ জনাব আশিকুর রহমান সাহেব। আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পারলাম এবং এটা সত্যি যে আসলে এই বছরের শুরুতে আমরা তো কেউ প্রস্তুত ছিলাম না এরকম একটা ক্রান্তিকালের মুখোমুখি হবার, কিন্তু আমার মনে হয় আমরা সবাই একসঙ্গে কাজ করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত দৃঢ় নেতৃত্বের কারণে আমরা আসলে এখন এমন একটা অবস্থায় এসেছি যেখানে কোভিড-19 প্রতিরোধে কেউ যেন বাদ না যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতে পারছি। আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব যেটা ডাইভার্সিটি ফর পিসের সহযোগিতায় তৈরি করা হয়েছে। আমরা এখন সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করব। পরীক্ষা শেষ হয়ে সবাই দৌড়ে আসতো, বাবা মার কাছে জড়িয়ে ধরতো যে আমি খুব ভালো পরীক্ষা দিচ্ছি। আমার আসলে এরকম বলার কেউ ছিল না। তো ওই সময় ওগুলো দেখে খুব মন খারাপ হতো বা তখন মিস করতাম যে আসলে কি হলো, আমার জীবনে কি হচ্ছে। কিন্তু আমি থেমে থাকিনি। আমি সমাজকে উপেক্ষা করে সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আজকে আমি এই পর্যন্ত এসেছি এবং আমি সাকসেস হয়েছি এবং আমি এখন যে লাইফে আছি আমার এই লাইফ নিয়ে আমি অত্যন্ত খুশি। আমি যখন ক্লাস 5-এ বা 6-এ পড়ি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার ভিতরে একটু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমি বুঝতে পারবো কিন্তু সমাজের মানুষ কিন্তু সেটা বুঝতে পারবে। তো আমার মেয়েদের পাশে বসতে ভালো লাগতো, মেয়েদের সাথে একসাথে খেলতে ভালো লাগতো, কিন্তু ওইভাবে ছেলেদের সাথে যে একটা মিলে চলবো এটা কিন্তু ভালো লাগতো, কারণ ভিতরে মেয়েদের জিনিসটাই কাজ করতো। তারপরে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। ছোটোবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি আমার খালায় বাসার মানুষ হয়েছি। তো আমার খালাতো বোন ছিল, তো খালাতো বোনের বিয়ে হবে না বা খালাতো বোন ঠিকমতো চলাফেরা করতে পারবে না, বাইরের মানুষ খারাপ বলবে, সেই জন্যই কিন্তু খালারাই কিন্তু আমার আপন খালারা তারাই কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি কষ্ট করে পড়াশোনা করেছি, বাইরে গিয়েছি, নিজের টাকা উপার্জন করে আজকে এই পর্যন্ত পড়াশোনা করেছি, ওরকম পাশে কাউকে পাইনি। আমি সমাজের খুব ভালো একটা দৃষ্টান্তমূলক কাজ করছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সেবা করছি। শুধু থার্ড জেন্ডারদের পাশে আসি তাও না, ব্যক্তিগতভাবে অন্যদের পাশেও কাজ করছি। যদি গরিব কোনো মহিলা দেখছি, বিধবা কোনো মহিলা দেখছি, গরিব ছেলে দেখছি, তাদেরও জিজ্ঞেস করছি, কারণ আমার জীবনের কষ্টটা আমি বুঝি যে কতটুকু কষ্ট। আজকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। সবাই জানে আমি ভালো নাচ করি, ভালো নৃত্যশিল্পী, ভালো মডেল। তো এখন আমি কাজ করছি, ভালো ভালো ব্র্যান্ডে কাজ করছি, বিশ্বরঙে কাজ করছি। করোনা পরীক্ষা করতে গিয়েছে, তাই ডক্টর করোনা পরীক্ষা করেনি।
যে তুমি করতে পারো না, ইটস ভেরি স্যাড। বিভিন্ন রকম কথা বললো যে মানে ওরা এসে উশৃঙ্খল করে, এই সে। আমি বলছি না, উশৃঙ্খল না, ওদের শিখাতে হবে, ওরা তো শিখে না। এক হচ্ছে সমাজ থেকে বিতাড়িত, এইটাই মনের একটা কষ্ট, তারপরে ফ্যামিলি থেকে বিতাড়িত, তো ওরা তো একটু মানসিকভাবে এভাবে হবে, কিন্তু ওদের বোঝালে কিন্তু ওরা বুঝে। করোনাকালীন সময় একজন ডক্টর সবাইকে সেবা দিবে, সেটাই তার সবচেয়ে বড় প্রতিজ্ঞা। প্রত্যেকটা জেলায়, বগুড়া, খুলনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, মাদারীপুর, বরিশাল, প্রত্যেকটি জেলায় আমরা থার্ড জেন্ডারদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদেরকে করোনাকালীন সময় ত্রাণ সহায়তা করেছি। এবং যারা চাকরি করতে পারছে না বা যারা শিক্ষিত হয়নি, তাদেরকে আমরা গবাদি পশুর কিনে ব্যবস্থা করে দিচ্ছি যেন সে স্বাবলম্বী হতে পারে। বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, আমরা যেন এগুলা পাই, এগুলো থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে। এগুলো আমাদের মৌলিক চাহিদা, সেটা যে কেউ পেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে চাওয়া যে আপনারা আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমার ধারণা যে আমরা এইমাত্র যে ভিডিওটি দেখলাম এবং যেই মানুষটার জীবন সংগ্রামের কথা শুনলাম, সেই মানুষটার কাছে আমি এখন যাব। আমাদের এখনকার প্যানেলিস্ট, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একজন প্রতিনিধি, রানী চৌধুরী। এবং আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা তো শুনলাম যে আপনি কতটা কষ্ট করে আজকে অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছেন, সেই জন্য আপনাকে তো অবশ্যই শুভকামনা। কিন্তু আমি যে ব্যাপারটা জানতে চাই যে এই করোনাকালীন সময় আপনারা এবং আপনাদের কমিউনিটির অন্যরা কি ধরনের অসমতা বা অসুন্দরতার শিকার হয়েছেন বা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যদি আপনারা আমাদেরকে বলেন, এবং এর মাধ্যমে দেশের অন্যান্য লোকজনও জানতে পারবে যে কি অবস্থায় আছেন আপনারা। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি রানী চৌধুরী। আমি বর্তমানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে ইউথ ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। তার পাশাপাশি আছি মানবিক বাংলাদেশ সোসাইটি, ওখানে আমি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছি। মূলত আমি একজন নৃত্যশিল্পী। আমার আমি নাচকে খুব ভালোবাসতাম, নাচ নিয়েই সব জায়গায় কাজ করি। কিন্তু আমার মনে হলো যে আমি শুধু নাচের পিছনে থাকবো, আমার বোনেরা যারা আছেন, আমার তৃতীয় লিঙ্গ বন্ধুরা যারা আছেন, তাদের জন্য আমার কিছু করা উচিত। সেখান থেকেই আমার মনে হলো যে এই করোনার সময় আমি তাদের জন্য কি করতে পারি। তো তখন আমি আমার নিজে নিজেই মনে হলো যে আমি বিভিন্ন অর্গানাইজেশনের কাছে গেলাম, বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের কাছে গেলাম যে আসলে এই করোনার সময় আমি আমার বোনদের জন্য কি করতে পারি। তখন আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়েছি, করোনার সময় তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে ত্রাণ সহায়তা করেছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আমাদের বোনকে ত্রাণ দিচ্ছি, আমাদের বোনেরা কিন্তু করোনাকালীন সময় তাদের আশেপাশে যে গরিব লোকজন আছে, তারা তাদের ভাগ থেকে তাদেরকে ত্রাণ দিয়ে দিচ্ছে। এটা দেখে আমার আসলে মনটা আসলে অনেক বড় ভরে গেছে যে আমরা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সবাই বলে আমরা আসলে সেজন্য আমি যখন এটা দেখলাম যে আমি একজন ট্রান্সজেন্ডারকে ত্রাণ দিচ্ছি, সেই ত্রাণ থেকে সে অর্ধেকটা তার পাশে যে গরিব মানুষ আছে সে তাকে দিচ্ছে, সেটা দেখে আমার অত্যন্ত ভালো লেগে গেছে, আমার অত্যন্ত মন বড় হয়ে গেছে। আর যেটা সবচেয়ে সমস্যা, আমাদের প্রধান সমস্যা, সেটা হচ্ছে আমাদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি আমাদের 2013 সালে স্বীকৃতি দিয়েছেন। সেজন্য আমি সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। স্বীকৃতি দেওয়ার পর তারা এখন খুব ভালো ভালো কাজ করছে এবং করোনার সময় বিভিন্ন জায়গায় যারা অসুবিধায় ছিল তারা আমাদের জানিয়েছেন, আমরা সেখানে গিয়েছি, সমস্যা সলভ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো, এভাবেই এগিয়ে যাব। এবং আমার একটাই চাওয়া যে সমাজের যারা বড় বড় মানুষরা আছেন, সমাজের পাশে যারা কাজ করছেন আমাদেরকে নিয়ে, যারা হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই আমাদের দিকে সুদৃষ্টি দিবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন, যেন আমরা সমাজে একসাথে মিলিয়ে চলতে পারি, একসাথে কাজ করতে পারি। এটাই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার চাওয়া। যেমন এখন আমরা আগে যেমন যে হিজড়ারা কাজ করতে পারতো না, দেখেন এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো সবাই কাজ করছে, সবাই কাজ করার সুযোগ খুঁজছে এবং বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন রকম ট্রান্সজেন্ডার কিন্তু কাজ করছে, ভালো ভালো জায়গায় কাজ করছে, কেউ চাকরি করছে, কেউ অত্যন্ত সুসংবাদ যেটা হচ্ছে, আমরা কয়েকদিন আগে গণস্বাস্থ্য হাসপাতাল, এখানে 5 জন ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটির তারা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আস্তে আস্তে দেশ
এগিয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। আগে চিন্তা ভাবনা ছিল না, এখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন রকম চিন্তা করছেন। দেশ এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো ডেভেলপ হবে, আরো মানুষ চেঞ্জ হবে, আরো বুঝবে। তো আমার এটাই চাওয়া এবং দেশবাসীর কাছে চাওয়া, এবং যারা বড় বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা আছেন তাদের কাছে আমার চাওয়া যে আপনারা সুদৃষ্টিতে আমাদের দেখবেন, আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের কাজ করার সুযোগ করে দিবেন, যেন আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো যেন সবকিছু আমরা সঠিকভাবে পাই, এটাই আমার চাওয়া। এবং আজকে এখানে যে আজকে আমি রানী চৌধুরী এসে কথা বলতে পারবো, আমি এটা কোনোদিন চিন্তা করিনি। এখান থেকেই বুঝতে পারছি যে আসলে আমরা কতদূর এগিয়ে গেছি। আজকে এই জায়গায় প্ল্যাটফর্ম আমাকে আপনারা দিয়েছেন, সেজন্য ইউএনডিপি কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুস্থল ওয়েলফেয়ার সোসাইটিকে আজকে আমাকে এখানে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা এইভাবেই ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, যেন আমরা সমাজকে ভালো একটা কিছু উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রানী, আমার ভালো লাগলো আপনার কথা শুনে, এবং এই সুযোগে আমরা অবশ্যই আবার সবাই মিলিতভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আসলে শুধু করোনার কালে না, সব সময় কাউকে পিছে ফেলে এগিয়ে যাওয়াতে বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন যে সকল বাঙালিকে নিয়ে উনি এগিয়ে যাবেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ। আমি এই পর্যায়ে যেতে চাই বিশিষ্ট গায়ক এবং সমাজকর্মী জয় শাহরিয়ারের কাছে, এবং আমার ওনার কাছেও প্রশ্ন থাকবেন যে এই করোনা মহামারী মোকাবেলায় আপনার ব্যক্তিগতভাবে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন বা কিভাবে এই সময়টা পার করছেন, যদি আপনি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ যারা আছেন সবাইকে এবং যারা দেখছেন। আমরা যারা আসলে আর্টিস্ট বা এই এন্টারটেইনমেন্ট সেক্টরে কাজ করি, এই ধরনের মহামারী বলি বা যে কোনো বিপর্যয়ে সবার আগে ভুক্তভোগী হয় আমাদের সেক্টরটা। কিন্তু সেই জায়গা থেকে যেহেতু আমরা আসলে মানুষের জন্য কাজ করি বা মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের ধর্ম, সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটা যতই ভঙ্গুর হোক না কেন, আমরা একদম শুরু থেকেই চেষ্টা করেছি যাদের কারণে আমরা শিল্পী তাদের পাশে থাকবার জন্য। এবং এই করোনাকালীন সময়ে আসলে মেন্টাল হেলথটা তো খুবই গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য। সেক্ষেত্রে একদম শুরু থেকেই লকডাউনের সময় যারা একদম ফ্রন্টিয়ারে কাজ করেছেন তারা বাদে অন্য কোনো প্রফেশনের পক্ষে সম্ভব ছিল না কাজ করার, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল। আমরা অনলাইনে প্রচুর কাজ করেছি এবং চেষ্টা করেছি মানসিক স্বাস্থ্যটা যাতে সবার ঠিক থাকে, তাদেরকে এই ডিপ্রেসিং সময়ে একটু আনন্দ দিতে কিংবা তাদেরকে এনকারেজ করতে। এবং যদি আমি বলি সচেতনতার কথাগুলি, এই করোনাকালীন সময় যেহেতু নিউ নর্মালে আমাদেরকে যে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, এবং এসব কাজে শুধু আমি নই, আমাদের শিল্পী এই কমিউনিটির আমরা সবাই কম বেশি যদ্দূর পেরেছি কাজ করেছি। আমাদের 3টি সংগঠন হয়েছে এই গানের জগতে, গীতিকবি সংঘ, বাংলাদেশ মিউজিক কম্পোজার সোসাইটি এবং সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই 3টি সংগঠন আলাদাভাবে কাজ করেছে। আমরা আমাদের মতো ফান্ড কালেক্ট করে যারা দুস্থ আছেন বা যারা একটু খারাপ অবস্থায় আছেন তাদেরকে ফিনান্সিয়াল হেল্প করবার চেষ্টা করেছি। 2টো ঈদ গেছে এর মধ্যে। এবং আমরা যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট। আমার মনে আছে আমরা ক্যাম্পাসের যারা চা বিক্রেতা আছেন বা এরকম বিভিন্ন প্রফেশনাল যারা কিনা কাজ বন্ধ ছিল, তাদেরকে সহায়তা করার জন্য আমরা অনলাইনে চ্যারিটি কনসার্ট করেছি। ইনফ্যাক্ট আমি বাইরের যে দেশের বাইরে বাংলাদেশি কমিউনিটির আহ্বানেও কাজ করেছি, চ্যারিটি করেছি, সেখান থেকে ফান্ড কালেক্ট করে বাংলাদেশে তারা হেল্প করেছেন। ইনফ্যাক্ট আমি ইউএনডিপির বেশ কয়েকটা ইনিশিয়েটিভের সাথে ছিলাম, যেগুলি সবগুলি ভলান্টারি ওয়ার্ক ছিল, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছি। কারণ আমাদের পক্ষে তো আর এখন এই সিচুয়েশনে সামনাসামনি বা একদম মাঠে গিয়ে কাজ করা সম্ভব না, যেহেতু এখন একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয় আছে এবং সবকিছু মিলিয়ে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমি এবং আমাদের শিল্পী সমাজ, আমি আমার পুরো কমিউনিটির হয়েই বলতে চাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যারা আমাদেরকে শিল্পী বানিয়েছেন, যাদের জন্য আমরা শিল্পী, তাদের পাশে থাকবার। এবং আমি এটা খুবই কনফিডেন্টলি বলতে পারি, বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের যে শিল্পী সমাজ তারা বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জয় শাহরিয়ার ভাইকে। আপনি চলে যাবেন না, অবশ্যই সাথে থাকবেন আমাদের, কারণ আপনার কাছ থেকে আমরা
লাস্ট সেগমেন্টে আরেকবার কথা শুনবো। এই পর্যায়ে আমি অডিয়েন্সের কাছে বলতে চাই, যারা দর্শকবৃন্দ আছেন, যে আপনাদের যদি ওনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্নগুলো লিখে পাঠাতে পারেন এবং আমরা চেষ্টা করব সময় সাপেক্ষে যে যদি সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারি। আমরা এই পর্বে সেকেন্ড সেগমেন্ট যেটা আমাদের, সেই দিকে আমরা যাচ্ছি। সেকেন্ড সেগমেন্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা আসলে করতে চাই, আমি প্রথমেই বলেছিলাম দ্যাট কোভিড-19 সময় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সামাজিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত, মানে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, লিঙ্গভিত্তিক সহিংসতা দূরীকরণ এবং টেকসই শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের কি কি করণীয়, এই ব্যাপারগুলো আমরা আমাদের আজকে বিজ্ঞ প্যানেলিস্টদের কাছ থেকে একটু জানতে চাইবো যে তারা এটা নিয়ে কি ভাবছে। তো কোভিড-19 পরিস্থিতিতে আমাদের সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, আবারও আমি বলছি, যেমন আদিবাসী, প্রতিবন্ধী জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী, পরিচ্ছন্নতা কর্মী, হরিজন সম্প্রদায় এবং আরো অনেকেই আছেন যারা বিভিন্নভাবে সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এই সময় নারীরা বিভিন্নভাবে পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং সেটা কিছুটা বেড়ে গেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নারীদের উপর কি পরিমাণে অত্যাচার করা হচ্ছে। এই সকল প্রতিবন্ধকতা ও অসহিষ্ণুতাটা দূরীকরণের মাধ্যমে কিভাবে আমরা আরেকটু টেকসই শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে পারি, সেই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি। প্রথমেই যাব আমাদের আশিকুর রহমান ভাইয়ের কাছে এবং জানতে চাইবো যে সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদেরকে কিভাবে আপনারা, অর্থাৎ ইউএনডিপি বাংলাদেশ, আরো বেশি সম্পৃক্ত করতে পারে, এই ব্যাপারে কি আপনাদের কোনো চিন্তা বা কোনো উদ্যোগ আছে কিনা, যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আপনি মানে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তো আমি যদি সরাসরি এর কয়েকটি ধারণা দিতে চেষ্টা করি যে কিভাবে সম্ভব। প্রথমত আমার কাছে যেটি মনে হয় যে এই বিষয়ে অনেক প্রচুর প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার। অবশ্যই এটা সদিচ্ছার একটা বিষয় আছে এবং সচেতনতারও বিষয় আছে। এই দুটো বিষয় জরুরি, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হলো অনেক বেশি উদ্যোগ। এবং আমি যেমনটি বললাম যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক বোধ, এবং অপ্রাতিষ্ঠানিক উদ্যোগের সঙ্গে সামাজিক উদ্যোগ, পারিবারিক উদ্যোগ, কমিউনিটি ভিত্তিক উদ্যোগ এগুলো জড়িত। এবং তার চেয়ে বড় বিষয় হলো যে আমরা কি করে এমন ধরনের সামাজিক উদ্দীপনা তৈরি করতে পারি এবং সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক উদ্যোগ তৈরি করতে পারি বিভিন্ন পর্যায়ে, শুধু জাতীয় পর্যায়ে নয়, আঞ্চলিক পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে, যেখানে আমরা ভালো কাজকে উৎসাহিত করা এবং মন্দ কাজকে নিরুৎসাহিত করা। এক ধরনের নেম অ্যান্ড শেমের বিষয়ে এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগের সঙ্গে আমরা সংযুক্ত আছি। আমি যদি একটু উদ্যোগের কথা বলি, আমরা আজকে যেই ডিসকাশনে আমরা কানেক্টেড, আমরা এর সঙ্গে এটার সংযুক্তি রয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে পিস নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক, যারা বিভিন্ন পর্যায়ে তরুণদের বিষয় নিয়ে, যুবকদের বিষয় নিয়ে যারা কাজ করছেন, ভাবছেন, এই ধরনের একটি নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করছি, যেখানে প্রায় 60টিরও বেশি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা সংযুক্ত আছেন। আমরা ইউএনডিপি বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ নামে একটি উদ্যোগ আমরা আইসিটি ডিভিশনের সঙ্গে আমরা বাস্তবায়ন করছি, যেখানে আমরা ডিজিটাল স্পেসে কি করে আসলে এই বিষয়গুলো, এই আপনার এই পিস এবং এক্সট্রিম ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এই বিষয়গুলো নিয়ে আমরা কি করে পজিটিভ কন্টেন্টে তরুণদের সম্পৃক্ত করতে পারি, এই ধরনের একটি সামাজিক এবং তারুণ্য নির্ভর একটা উদ্যোগের সঙ্গে আমরা সংযুক্ত আছি। আমরা আপনি জেনে খুশি হবেন যে আপনি বলেছেন যে আমরা এই অতিমারির সময় আমরা জেন্ডার বেসড ভায়োলেন্সের একটা প্রকট রূপ আসলে আমরা দেখেছি। আমরা একটা টোল ফ্রি হেল্পলাইন আমরা সাপোর্ট দিচ্ছি বেশ অনেকদিন ধরে, যেখানে আমরা যারা বিভিন্ন জেন্ডার বেসড ভায়োলেন্সের ভিকটিম আছেন তাদেরকে কি করে সহায়তা দেওয়া যায়। এই টোল ফ্রি হেল্পলাইনটি হলো 163016430, যেমন এটি একটি উদ্যোগ, যে উদ্যোগের সঙ্গে আমরা সহায়তা করছি। আমরা বেশ কয়েক বছর ধরে ইয়ত কোলেব নামে একটি উদ্যোগকে আমরা সাপোর্ট দিচ্ছি, যেটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর আরো বেশ কয়েকটি, বিশেষ করে এই এশিয়া প্যাসিফিকের
বেশ কয়েকটি দেশে এটি এই প্রোগ্রামটি চালু রয়েছে, যেখানে আমরা তরুণদের বিভিন্ন উদ্ভাবনীমূলক এবং সৃজনশীল উদ্যোগকে এবং নতুন এবং সম্ভাবনাময় উদ্যোগকে এক ধরনের প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা করার চেষ্টা করছি। আমরা যাদেরকে স্টার্ট আপ বলছি, এবং এই স্টার্ট আপ গুলো বিভিন্ন সেক্টর থেকে আসছে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক উদ্যোগ। আমরা এর মাধ্যমে আমরা 2 সপ্তাহ আগে আমরা এর তৃতীয় যে একটি কোহর্ট আমরা সম্পন্ন করেছি, যেখানে আমরা অনেকগুলো এই ধরনের স্টার্ট আপ থেকে আমরা 5টি স্টার্ট আপকে আমরা নির্বাচিত করে তাদেরকে পুরস্কৃত করেছি। শুধু পুরস্কৃত নয়, তাদেরকে আমরা আগামী দিনে আমরা তাদেরকে এক ধরনের ইনকিউবেশন সহায়তা করব, যাতে তারা তাদের যে বিজনেস মডেল এটাকে যেন তারা টেকসই এবং ভায়াবল করে তৈরি করে বা গড়ে তুলতে পারে। এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সঙ্গে আমরা সংযুক্ত আছি। বাট আমি শুরুতে যেটা বললাম, এটা আসলে এক ধরনের সবার সম্পৃক্ততা এবং সবার দায়বদ্ধতার বিষয় আছে সামাজিকভাবে। তো এই জাতীয় উদ্যোগের আরো বেশি সম্প্রসারণ এবং আরো বেশি বহুমাত্রিকীকরণের দরকার আছে, এবং যেখানে আমাদের সবার রাষ্ট্র, নাগরিক সমাজ, বেসরকারি খাত এবং বিভিন্ন ব্যক্তি উদ্যোগ এগুলোর থেকে আমরা আরো বেশি এগিয়ে আসার সুযোগ এবং প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ। অনেকগুলো পদক্ষেপের কথা আপনি তুলে ধরেছেন, এবং আমি বিশ্বাস করি আমাদের যারা আজকে দর্শক মণ্ডলী আছে তারা এই পদক্ষেপগুলো সম্বন্ধে জানতে পেরে খুশি হবেন, এবং ভালো লাগছে যে আমরা আসলে সত্যি সত্যি প্রত্যেকটা সেক্টর নিয়ে চিন্তা করেছি। তবে আপনি শুরুতে যে কথাটা বলেছেন সেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের মানসিকতার একটা পরিবর্তন দরকার, এবং আমাদের মনের থেকে বা মানসিকভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি মানুষের জন্য, এবং সবাই একসঙ্গে কাজ করলে একমাত্র সমাজের এই ধরনের প্রতিবন্ধকতাগুলো আমরা পার করতে পারবো। এবং তার সঙ্গে আমি বিশ্বাস করি যে সরকার এবং বিভিন্ন অর্গানাইজেশন আপনাদের মতন, আপনারা তো পাশে অবশ্যই আছেন। আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথাগুলো তুলে ধরার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আমি গত সেগমেন্টে রানী চৌধুরীর কাছ থেকে কথাগুলো শুনলাম। আমি এই সেগমেন্টে বলতে চাই যে আপনি অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আপনার মতন যারা আছেন, বা সত্যি কথা বলতে শুধু আপনার মতন না, সমাজে যারা বিভিন্নভাবে নিপীড়িত বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? কারণ আমি জানি যে আপনার লাইফটা অনেক বেশি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পার করার পরেও আপনি একটা সুন্দর ভালো জায়গায় অবস্থান করছেন, আপনি সোশ্যালি অনেক কাজ করছেন। তো আপনি যদি কিছু বলতে চান, শুধু আপনাদের জন্য না, সকলের জন্য, যে যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি এই কোভিড-19 সময়, তারা কিভাবে সকল বাধাকে পেরিয়ে সামনে আলোর দিকে এগিয়ে যেতে পারে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলা থাকে একদম সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে একটু বলেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে চাইবো, আমি আবারও একই কথা, সবাই আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা যদি কখনো কোনো ভুল করি সেটা আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা যে পর্যায়ে সমাজের যারা আমাদেরকে নিয়ে কাজ করছেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে যারা কাজ করছেন, তারা তাদের ব্যক্তিগত থেকে হোক, তাদের মনোদিক থেকে হোক, তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, এবং আমরা যেন কাজ করতে পারি আমাদের সে জন্য উৎসাহিত করবেন। এটাই আমার সবার কাছে চাওয়া। কেউ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, সবাই আমাদেরকে কাছে আপন করে নেবেন, এটাই আমার চাওয়া। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং অনেকক্ষণ ধরে আমরা খুব সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি এবং চেষ্টা করছিলাম যে যতটা সম্ভব তথ্য আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেবার। এবং সেই পর্যায়ে একেবারে এই কোভিডের প্রায় মার্চ মাস থেকে এখন পর্যন্ত সবাই একটা আটকানো সিচুয়েশনের মধ্যে আমরা আছি। তো অনুষ্ঠানের শেষটা আমরা করতে চাই একটু হাসি, একটু আনন্দের মাধ্যমে, এবং সেই আনন্দ যেন সবার জীবনে ছড়িয়ে পড়ে সেই দিকেই আমরা চাইবো। আমরা জয় ভাইয়ের কাছে যাচ্ছি, এবং ওনাকে বিনীত অনুরোধ করবো যে আপনি যদি আমাদের একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করেন, তাহলে আমার মনে হয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের কথা, সবার কথাগুলো শুনছেন, তারাও একটু উৎসাহিত হবেন, এবং একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারবো। জয় শাহরিয়ার, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ বা যারা আছেন। আসলে আমরা এমন একটা অবস্থায় আছি, এখান থেকে আমরা চাইলেই বেরোতে পারছি না, তারপর আসলে
বের হতে হবে, এবং আমরা তো আসলে আশাই করি যে একটা সময় আমরা এই কোভিড এর যে সিচুয়েশন ফেস করতে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবো, এবং অবভিয়াসলি যতই কঠিন সময় আসুক সেটা ফেস করতে পারবো। তাই আমাদের সবার সেনা ওরকম একটা গান করি যেটা আমাদেরকে সেই মেসেজটা দেয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ জয় ভাই। নিশ্চয়ই আমরা করব জয়, এবং আমরা যখন একসঙ্গে সবাই কাজ করব তখন জয় অবশ্যই সুনিশ্চিত। এবং এইখানে একটা কথা বলতে চাই যে আমাদের তরুণ প্রজন্মের আমাদের যে আইডল জনাব সাদি ওয়াজেদ জয়, উনি সবসময় বলেন যে আমরাই পারি, আমরাই পারবো। ইনশাল্লাহ আপনার গানের মাধ্যমে যারা দর্শক আছেন আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারই এরকম কোনো একটা ডাইভার্সিটি টকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।